আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন রেজন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করব। সংখ্যা নিয়ে অনেক আলোচনা রয়েছে, সংখ্যা নিয়ে অনেক বড় বড় বই লেখা হয়েছে। তো আজকে আমরা এই সংখ্যা সম্পর্কেই জানব। তোমাদেরকে যদি একটি প্রশ্ন করি যে 1 এবং 2 এর মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে, হয়তো অনেক উত্তর দেবে যে একটিও নেই, হয়তো অনেক উত্তর দেবে যে অসংখ্য। মূলত প্রশ্নটা হচ্ছে যে 1 এবং 2 এর মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো, আমরা যদি বলি 1 এবং 2 এর মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে, যদি প্রশ্নটা হয় যে 1 এবং 2 এর মাঝখানে কয়টি পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে একটি পূর্ণ সংখ্যাও নেই, কারণ 1 এবং 2 এর মাঝখানে 1 এবং 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই। কিন্তু যদি বলা হয় যে 1 এবং 2 এর মাঝে কত সংখ্যা রয়েছে, তাহলে অসংখ্য সংখ্যা রয়েছে। যেমন 1 × 1 এটা একটা সংখ্যা যেটা 1 এবং 2 এর মাঝখানে রয়েছে। 1.2 1.3 এরকম যদি বলি 1.11 1.12 1.13 এরকমভাবে অসংখ্য সংখ্যা দেখা যায় যা 1 এবং 2 এর মাঝখানে রয়েছে। তার মানে 1 এবং 2 এর মাঝখানে অসংখ্য সংখ্যা রয়েছে। কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে পূর্ণ সংখ্যা কাকে বলে। তার মানে হচ্ছে 1 2 3 4 মানে 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার -1 -2 -3 -4 -6 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার -1 -2 -3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার 0 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যার মধ্যে যেগুলা ধনাত্মক মানে 0 ডান দিকে রয়েছে 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 2 3 4 6 এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং -1 -2 -3 এইগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন শূন্যটা কি, শূন্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা রয়েছে, অনেক বড় বড় বই রয়েছে শূন্য সম্পর্কে, শূন্য নিয়ে অনেক সমস্যাও রয়েছে। এখন আমাদের যে বিষয়টা জানা সেটা হচ্ছে শূন্য সহ বাকি সংখ্যাগুলোকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। মাইনাসগুলো বাদ দিয়ে মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণের সংখ্যাগুলো বাদ দিয়ে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধন সংখ্যাগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে শূন্য সহ বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা পেলাম 0 বাদে 1 2 3 4 এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, এবং -1 -3 -3 এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং 0 সহ বাকি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে আমাদের সংখ্যা রেখার মধ্যে আলোচনা করব। সংখ্যা রেখা কাকে বলা হয়? কোনো রেখার মধ্যে যদি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়, সংখ্যা দ্বারা যদি কোনো এরকম আলোচনা করা হয়, তখন এটাকে বলা হয় সংখ্যা রেখা। যে রেখার মধ্যে আমরা সংখ্যা দিয়ে আলোচনা করব, সংখ্যাকে বসাবো, এটাকে বলা হয় একটা সংখ্যা রেখা। এখন দেখো সংখ্যা রেখা কিভাবে বসে, সংখ্যা রেখা কিভাবে আলোচনা করা হয়। যেমন যদি আমরা এখানে দেখি যে +5, এটা যদি আমরা সংখ্যা রেখায় দেখাতে চাই যে +5 এটা সংখ্যা রেখায় কোথাও হবে, তাহলে দেখো সংখ্যা রেখার মধ্যে মাঝখানে 0 বা তোমরা ডান পাশে বাম পাশে যেখানে যাও, 0 ডান দিকে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 0 বাম দিকে হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা +5 মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে ডান দিকে বসবে। তাহলে আমরা 0 থেকে +5 যাব 1 2 3 4 5, তার মানে এটা হচ্ছে +5 এর অবস্থান। সংখ্যা রেখায় +5 এর অবস্থান হচ্ছে এখানে। ঠিক একই রকম ভাবে যদি আমরা এরকম ভাবে মনে করো -4 এটাকে সংখ্যা রেখায় দেখাতে চাই, ঠিক আছে, -4 এটা সংখ্যা রেখায় কোথায় বসবে, তাহলে -4 যদি আলোচনা করে দেখো 0 থেকে বাম দিকে এটা হবে মাইনাস দিকে, মানে ঋণাত্মক সংখ্যাগুলো বসবে 0 বাম দিকে। তাহলে আমরা যদি এখান থেকে আলোচনা করি 0 থেকে -1 -2 -3 -4, তার মানে -4 এর অবস্থান হচ্ছে এখানে। তো এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা।
সংখ্যা রেখার মধ্যে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ডান দিকে +5 এবং সংখ্যা রেখার ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে বাম দিকে -4। এখন আমাদের এই ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো কখন ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়? যেমন ধরো মনে করো হচ্ছে তোমার প্রতিদিন আয় হচ্ছে 5 টাকা। প্রতিদিন যদি আয় হয় তোমাদের 5 টাকা, তাহলে তুমি এটা লিখতে পারো যে +5, প্রতিদিন তোমার 5 টাকা আয় হচ্ছে। তোমার প্রতিদিন তোমাকে স্কুলে আসার সময় তোমার বাবা মনে করো 10 টাকা দিয়ে দিচ্ছে, এর মাধ্যমে তুমি 5 টাকা টিফিন করছো আর 5 টাকা রেখে দিচ্ছ, তার মানে তোমার প্রতিদিন 5 টাকা করে আয় হচ্ছে। এখন যদি বলা হয় তোমার কত টাকা ব্যয় হচ্ছে, এখন এই ব্যয় হিসাবটা তুমি কিভাবে লিখবে? প্লাস দিয়ে লিখবে না কিভাবে লিখবে? তোমার যে প্রতিদিন 5 টাকা ব্যয় হচ্ছে এটাকে তুমি লিখতে পারো যে -5, মানে প্রতিদিন ব্যয় হচ্ছে -5। এই জন্য ঋণাত্মক সংখ্যাগুলোর প্রয়োজন হয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঋণাত্মক সংখ্যাগুলোর প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে দেখো প্রথম থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? তার মানে পার্টন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং সংখ্যাগুলো সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করা হয়। সংখ্যাগুলো সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করা হয় এই বিষয়ে আমরা আজকে এই ক্লাস থেকে শিখলাম। তোমাদের পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা পূর্ণ সংখ্যার যোগ এবং পূর্ণ সংখ্যার বিয়োগ নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ। তোমাদের প্রত্যেকেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।